নমস্কার, আমি সারদা। গল্প মালিকায় আমার সকল বন্ধুকে স্বাগত। আজকে আমাদের গল্প পাঠের আসরে ভূতের গল্প আছে। গল্পের নাম অকৃতজ্ঞ। গল্পের লেখক অচিন্ত কুমার সেনগুপ্ত। ছোট পাড়াগাঁয় শহর, ঢালা মাঠ, অনেকটা দূরে দূরে কয়েকখানা টিনের ঘর। ঘরগুলো ছুঁয়ে ছুঁয়ে আঁকা বাঁকা কাঁচা মাটির রাস্তা। বিকেল থেকে বৃষ্টি হচ্ছে, পথে লোকজন নেই, একটা গরুর গাড়িও চলছে না। সবে সন্ধে, কিন্তু মনে হচ্ছে যেন মাঝরাত। পৃথিবী যেন ভয়ে চোখ বুজে আছে, এমনি অন্ধকার। চলছে একটানা ধারাবাহিক বৃষ্টি, শূন্যময় শোনাচ্ছে একটা কাতর গোঙানির মতো। তাতে শরীরে ঘুম না এসে আসে একটা ক্লান্তিকর বিভীষিকা। বৃষ্টির একঘেয়ে কাতরতা ছাড়া কোথাও এতটুকু শব্দ নেই। না বইছে জলো হাওয়া, না ডাকছে একটা ঝিঁঝি। মাঝে মাঝে বিদ্যুৎ চমকালে বোধ হয় অন্ধকারে এমন একটা আশ্রয় পাওয়া যেত। সব কিছুকে এমন একা, এমন দূর মনে হচ্ছে। মাঠের শেষ সীমান্তেই কেশব মজুমদারের বাড়ি। তেজারতি কারবার করে কেশবের কিন্তু পয়সা আছে, বিস্তর পয়সা আছে, কিন্তু হলে কী হবে, মনেই তার সুখ নেই। তার মুখের চেহারা আজকের এই আকাশের চেয়েও ঘোরালো। তার সমস্ত বাড়িতে আজকের এই বিবর্ণ অন্ধকার যেন নিঃশ্বাস বন্ধ করে স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে আছে। কয়েকদিন থেকেই এই অঞ্চলটায় ডাকাতি হচ্ছিল। পুরো খবর এসেছে কেশবের বাড়িতেও, শীঘ্রই ডাকাতের পদধূলি পড়বে। কেশব দিনে রাতে তটস্থ, যেন শুয়ে আছে সে কাঁটার বিছানায়। লাঠি সোঁটা, হাতিয়ার, বন্দুক সব সে হাতের কাছে জোগাড় করে রেখেছে বটে, কিন্তু মনে তার তবু স্বস্তি নেই। চোখে একটুকু ঘুম জড়িয়ে এলে মনে হয় গায়ে তার কে সুড়সুড়ি দিচ্ছে। চোখ খাড়া রেখে জেগে থাকলে মনে হয় পিছনের দেয়ালে কার যেন এই ছায়া পড়ল। তারপর আজ যা বৃষ্টি শুরু হয়েছে, প্রতিক্ষণে মনে হচ্ছে এই যেন কারা এলো, এই যেন শোনা গেল কাদের চাপা গলার ফিসফিসানি। বৃষ্টির আর বিরাম নেই, জলে কাদায় রাত উঠেছে ঘোলা হয়ে। কেশবের স্ত্রী এলো তাকে অভয় দিতে, বললে, এবার শুয়ে পড়ো, ডাকাতদের তো আর খেয়ে দিয়ে কাজ নেই। এই ঝড়ের মধ্যে তারা বিছানা ছেড়ে বাইরে বেরোবে। কেশব বললে, হ্যাঁ, এইবার শুয়ে পড়তে হয় বগি, কিন্তু বাইরে কে দরজাটায় ধাক্কা দিচ্ছে না? কেশবের স্ত্রী খেকিয়ে উঠল, দরজায় তো নয়, তোমার মাথায় ধাক্কা দিচ্ছে। না 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 না, শোনো কান পেতে, কে ডাকছে না আমাকে? ডাকাতরা তোমার নাম ধরে আদর করে ডাকতে যাবে না? কেশব চঞ্চল হয়ে উঠে দাঁড়ালো, ভীত অসহিষ্ণু গলায় বললে, আওয়াজটা যে আরো বেশি স্পষ্ট হয়ে উঠছে। আশ্চর্য, তুমি শুনতে পাচ্ছ না? স্ত্রীর ধারালো গলায় তাকে ধমকে উঠল, কি বুদ্ধি তোমার! ডাকাতরা তোমাকে দরজা খুলে দেবার জন্য সকাতরে এমন সাধবে কি না? তারা হুড়মুড় করে খিল কপাট ভেঙে চলে আসতে পারে না? হাওয়া, ওটা হাওয়ার শব্দ। না না, স্পষ্ট মানুষের গলা। লণ্ঠনটা উস্কে দিয়ে কেশব বন্দুকটা বাগিয়ে ধরল, বললে, কে? কোনো সাড়া নেই। স্ত্রী হেসে উঠল, ডাকাতরা তাদের নাম ধাম তোমাকে বলবে কি না? কি বুদ্ধি! কেশব আবার হাঁক দিল, কে? দরজার ওপার থেকে ভিজা মসৃণ গলায় কে বলল, আমি। ভয়ে সমস্ত ঘরটা যেন ছোট হয়ে এলো। লণ্ঠনের আলো যেন গেল কমে। দেয়ালগুলো হেঁটে কেশবের চারপাশে এলো সরে, দাঁড়ালো ঘন হয়ে। প্রাণপণে সাহস সঞ্চয় করে কেশব বললে, কে? আমি কে? আমি মনীন্দ্র।
মনীন্দ্র? কোন মনীন্দ্র? কেশবের গলা চিরে আওয়াজ বেরিল। ওপার থেকে রাত্রির অন্ধকার যেন কথা কয়ে উঠল। মনীন্দ্র, মণি, আপনার ভাইপো, ব্যান্ডেলে যে কাজ করতো, যাকে আপনি ছেলেবেলা থেকে মানুষ করেছেন। দরজাটা খুলুন, বাইরে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকা যায়? কে? মণি? দুদিন পরে উৎসাহিত হয়ে কেশব দরজা খুলতে যাচ্ছিল। স্ত্রী তাকে বাধা দিল। গলা নামিয়ে বললে, কে না কে, মণির নাম হারিয়ে এসেছে। খবরদার, দরজা খুলো না বলছি, নইলে 3-4 বছর যে এদিকে মারায়নি সে বলা কওয়া নেই, হঠাৎ এসে দরজায় ঘা মারবে, তাই আবার দুর্যোগের রাতে। কি বুদ্ধি তোমার! পাশের জানালাটায় ছিটকিনি লাগানো ছিল না। মনি হঠাৎ তার ভিতর দিয়ে একখানি হাত বাড়িয়ে দিল। বললে, আলোটা নিয়ে আসুন, দেখুন সেই যে ছেলেবেলায় কবজির কাজটায় কেটে গিয়েছিল, সেই দাগ স্পষ্ট অটুট আছে। খুলে দিন না দরজাটা, জলে আর কতক্ষণ দাঁড়াবো বলুন? আর সন্দেহ নাই, কেশব এক হাতে দরজাটা খুললে আর এক হাতে বন্দুকটা সে বাগিয়ে ধরেছে। বিস্ময়ে বন্দুকটা হাত থেকে খসে পড়ে। আর কি, সত্যি সত্যি সামনে মণি দাঁড়িয়ে। মণি হাসি মুখে বললে, আমাকে সম্বর্ধনা করবার এই অদ্ভুত আয়োজন দেখছি যে। লজ্জায় বিমর্ষ হয়ে কেশব বললে, কিছু মনে করিস নে, এদিকে আজকাল বড্ড ডাকাত পড়েছে, তাই সব সময় এমনি সাবধান হয়েই থাকি। কখন কি হয় বলা যায় না তো। মণি বললে, আমি জানি, তাই জেনেই তো আমি এলাম। কেশব অবাক হয়ে বললে, কোত্থেকে এলি এত রাতে? ট্রেনে? বাহ, সেই ব্যান্ডেল থেকে। আমাদের কি? মণি তার শরীরটা বিস্ফোরিত করে বললে, আমরা সোজা হেঁটেই চলে আসতে পারি। তোর চাকরিটা আছে না? মণি খিলখিল করে হেসে উঠল। সে চাকরিটা গেছে, কদিন এখানে ওখানে ঘোরাঘুরি করলুম, শুনলুম আপনাদের এখানে বড়ই বিপদ, তাই ভাবলুম একবার দেখা করে আসি। তা বেশ করেছিস। স্ত্রীকে সম্বোধনা করে কেশব পরে বললে, ওর কিছু খাবার জোগাড় করো চট করে। উনি ব্যস্ত হয়ে বললে, না, খিদে আমার নেই, শোবার জন্যে একটা বিছানা পেলেই আমি বাঁচি। আপনারাও আর মিচিমিচি কেন জেগে আছেন? ঘুমোতে যান এবার, টাকা দিলে আসবে। ভয় কি, আমি তো আছি। আমি তবে এত পথ ভেঙে এলুম কি করতে? মনির খুড়িমা মুখ বেঁকিয়ে বললে, চাকরি খুঁয়ে এখন থেকে এখানেই তবে শেকড় গজিয়ে বসবে নাকি? কাকার ভাত খুব সস্তা পেয়েছে না? না, মনি গম্ভীর মুখে বললে, কাল ভোরেই আবার আমি চলে যাব, ভয় নেই। তবে এক রাত থেকে তুমি কি এমন সহজের ভোজবাজি দেখাবি শুনি? খুড়িমা ঝাঁঝিয়ে উঠল। ডাকাতরা তো আর তোমার ফরমাস মতো আসবে না। তবু তো একটা রাত আপনারা নিশ্চিন্ত হয়ে ঘুমোতে পারেন, সেটাই বা কম কি দি। মনি কিরকম অদ্ভুত করে হাসলো। বললো, ঘুম আমার চোখ ঢলে আসছে, শিগগির বিছানা করে দিন। এই বাইরের ঘরটা মন্দ কি? আমার কিছুতেই আর ভয় নেই। খুড়িমা বিছানা পাততে লাগলো। কেশব মনির দিকে আপাত মস্ত নিরীক্ষণ করে বললেন, এত জলের মধ্যে দিয়ে এলি, তবু এক ফোঁটা ভিজলি না মনে? সঙ্গে আমার এক বন্ধু আসছিল যে,
সেই তো তার ছাতায় আমাকে এগিয়ে দিলে গো। মনি এক লাফে বিছানায় শুয়ে পড়ল, আগা গোড়া একটা কাঁথা মুড়ি দিয়ে বললে, আপনারাও আর কেন মিছি মিছি জেগে আছেন? নরম ঠান্ডা রাত, গা ভরে চমৎকার ঘুম আসবে। বাইরের ঘরে আমি তো রইলাম পাহারায়, তবে আর কিসের ভয়? আহা, যা একখানা ডিংডিঙে চেহারা, তার বীরত্বের বহর দেখো একবার। খুড়িমা ঠাট্টায় কণ্ঠস্বর বিকৃত করে বললেন, খাটের নিচে দুই একটা ইঁদুরের গর্ত আগে থেকে খুঁজে রেখো, নইলে চাকরি গেছে, প্রাণটাও আর যায় কি? কাঁথার তলা থেকে মনি বোবা বিকৃত গলায় হেসে উঠল। বৃষ্টি থেমে গেছে, আকাশ এসেছে মরা মুখের হাসির মতো ফ্যাকাশে হয়ে। কেশবরা তাদের ঘরে গেছে। স্বামী স্ত্রীর মাঝে কেমন একটা আকাঙ্ক্ষিত স্তব্ধতা। স্ত্রী বললে, ওই লোকটাকে যে তুমি পরিপাটি করে বিছানায় ঘুম পাড়িয়ে রেখে এলে, সত্যি ও তোমার ভাইপো তো? কেশব ভীত অথচ স্তম্ভিত মুখে বললে, বাহ, মনিকে তুমি চেনো না? চিনি তো, কিন্তু এতদিন বাদে খুড়ো খুড়ির সঙ্গে দেখা, কাউকে একটা প্রণাম পর্যন্ত করলো না। চেহারা গলা শহর অব্দি কেমন বদলে গেছে, হাতে পায়ে শির উঠে এসেছে, খাড়া খাড়া চুল, গায়ে গলায় হাড় উঠে এসেছে ঠেলে। ভালো করে লোকটার দিকে তাকিয়ে দেখেছিলে তো? কেশবের শির নাড়ায় ভয়ে কনখন করে উঠল, অথচ মুখে সাহস এনে বললে, কি যে তুমি বলো, চাকরি বাকরি নেই, তাই চেহারা এমন দুর্ভাবনায় খারাপ হয়ে গেছে। দেখছো না, ডাকাতের ভয়ে আমি কেমন শুকিয়ে যাচ্ছি। ও কিছু না। কেশবের স্ত্রী খাটো গলায় বললে, কিন্তু এসেই একেবারে লম্বা দিল কেন? তা তো মুখ চোখ ঢেকে আবার। এমন কি একেবারে শীত পড়েছে? জিজ্ঞেস করি। তোমাকে বলছি, ও মনি নয়। পাছে মনি নয় বলে চিনতে পারি, তাই অমনি ঝুপ করে কাঁথার তলায় লুকিয়ে পড়ল। চলো, এখনো হয়তো ঘুমিয়েছে। কাঁথাটা আর ঢাকনাটা আস্তে আস্তে তুলি, চেহারাটা ওর একবার দেখে আসি। কেশবের গা হাত পা শিরশির করে উঠল, বোঝা গলায় বললে, আজ আর নয়, কাল ভোরে। কাল ভোরে তো চলেই যাবে, যা ঘটবার তা তো আজ রাতেই। কেশব অস্পষ্ট গলায় চিৎকার করে উঠল, এত কথা আগে তবে বলনি কেন? কেশবের স্ত্রী কণ্ঠস্বরে ঝাপসা করে আনলো, বলে, ওই যেই হোক, আমার মনে হচ্ছে ওই ডাকাত। বলো কি? অন্ধকারে শূন্য চোখ মেলে কেশব বললে, ডাকাত যদি তো শুয়ে শুয়ে ঘুম দিচ্ছে কেন? ও আগে থেকে এখানে রয়েছে দলের লোকদের দরজা খুলে দিতে। তুমি দেখো আমার কথা ঠিক কি না, নইলে দেখলে না কথায় বার্তায় এমন একখানা ভাব দেখালো যে আজ রাত্রে আমাদের বাড়িতে ডাকাতি হবে বলেই ও এসেছে। কি করে জানলো এত কথা? আর কি বার ফট্টাই আমাদের উনি বাঁচাবে? সব অংশে শেষ করে দেবার মতলব। কেশব যেন বন্দি, অসহায় একটা পশুর মতো গর্জে উঠল, এ আবার কি করা যায়? কেশবের স্ত্রী ঝামটা মেরে উঠল, ঘুমোনো ছাড়া কি আর করা যাবে? সারা জীবন তো কেবল নাকে তেল দিয়ে ঘুমোলে। কেশব দেয়ালের দিকে আরো একটু ঘন হয়ে সরে বসলো, বললে, তুমি বলতে চাও মনি আমার এই সর্বনাশ করবে? আমি যাকে ছেলেবেলা থেকে মানুষ করলাম। মনি কিনা তাই বা কে জানে? আর কাটুক না খানিকটা রাত। আরো খানিকটা রাত কাটল, কোথাও কোনো সারা শব্দ নেই। বাইরের ঘরটা ঘুমে একেবারে মুছে গেছে, একটি নিঃশ্বাস পর্যন্ত শোনা যাচ্ছে না। দেওয়ালে পিঠ দিয়ে বসে থাকতে থাকতে কেশবের হালকা একটু ত্রন্দা এসেছিল।
হঠাৎ তুমুল একটা গোলমালে তার হাড়ে হাড়ে ঠোকাঠুকি লেগে গেল। গোলমালটা যে কিসের স্পষ্ট সে কিছু ধারণা করতে পারল না। স্তম্ভিত হয়ে একতাল মাংসের মতো বসে রইল। মনে হলো মরবার আগের মুহূর্তে মানুষ বুঝি এমন স্তব্ধ হয়ে যায়। তারপরে একটা ধাক্কা মেরে তার স্ত্রী বললে, শুনতে পাচ্ছ না, বাড়িতে ডাকাত পড়েছে। কেশব মূর্ছাহতের মতো বলল, কোথায়? গোলমালটা ঠিক আক্রমণের জয় উল্লাস নয়, যেন পলায়মান কতগুলি লোকের ভীত কাতর আর্তনাদ। গোলমালটা বাড়ির মধ্যে না এসে ক্রমশ যেন দূরে সরে যাচ্ছে। কি ব্যাপার? কেশব সাহস পেয়ে বলে উঠল, বন্দুক, আমার বন্দুক। বন্দুকের দরকার ছিল না, চিৎকারটা তখন রাস্তা ছেড়ে মাঠে পড়েছে। বাইরের ঘরে এসে কেশব জানালা খুললে বৃষ্টির পর আকাশে তখন ঘোলাটে একটু জ্যোৎস্না ফুটেছে। সেই আবছা আলোয় স্পষ্ট দেখা গেল একদল লোক ঊর্ধ্বশ্বাসে প্রাণ নিয়ে ছুটে পালাচ্ছে ঝোড়ো হাওয়ার চেয়ে দুর্দান্ত বেগে। একবার তারা পিছনে ফিরে তাকায়, কি দেখে তারা কে জানে। আবার মাঠের উপর দিয়ে এলো পাতাড়ি ছুটতে থাকে। ওই এলো, ওই ধরতে এলো। সবার মুখে একই ভয়ার্ত ভয়ঙ্কর চিৎকার, ওই ধরতে এলো, ওই ধরতে এলো। কেশবের স্ত্রী বললে, এত গোলমাল, রাস্তায় লোকজন জমে গেল, আর তোমার বীর ভাইপোর এখনো ঘুম ভাঙলো না? উনি এসেছিলেন আমাদের ধনে প্রাণে রক্ষা করতে। কেশব খাটের কাছে এগিয়ে এসে হুঙ্কার দিয়ে বলল, মনে। কাঁথাটা কোথাও এতটুকু কুঁচকালো না পর্যন্ত। মনে। কে কাকে ডাকছে? কেশব এক হেঁচকা টানে কাঁথাটা তুলে ফেলল। কোথায় মনি? সমস্ত বিছানাটা তেমনি তো সাদা, তেমনি পরিপাটি, কোথাও একটা রেখা পর্যন্ত নেই। কি ব্যাপার? বাইরে এসে দেখা গেল ডাকাত সত্যিই এসেছিল। অনেক সব চিহ্ন তারা ফেলে রেখে গেছে, ছোড়া, শাবল, মুখোশ, লোহার ছোট ছোট ডান্ডা। একজন এমনকি এক পাটি জুতো পর্যন্ত ফেলে গেছে। পালাবার তাড়ার কারোরই কোনো দিশে ছিল না। কিন্তু মনি গেল কোথায়? কেশবের স্ত্রী বললে, এই সামান্য ব্যাপারটা তুমি বুঝতে পারছো না? বিটের পুলিশ কোথাও এদিকে টহল দিচ্ছিল হয়তো, তাই দেখে ডাকাতরা চোঁচা ছুটে পালিয়েছে। আর উনি, তোমার মনি হচ্ছেন ডাকাতদের দলের সর্দার। কি আর শুয়ে থাকেন বলো? ওদের ইঙ্গিতে উনি দিলেন দৌড়। কেশব হতভম্ব হয়ে বললে, তাই হবে। তাই যদি না হবে তবে ও ফিরে আসতো না? ডাকাত তাড়িয়ে দেবারই যদি ওর মুরদ থাকতো, তবে নিজেও সেই সঙ্গে পালিয়ে যাবে কেন? ঠিক বলেছ, নইলে ওই বা সেই সঙ্গে পালিয়ে যাবে কেন? কেশবের এতক্ষণে বুদ্ধি কেড়ল। পরে ঢং গিলে বললে, কিন্তু কিছু নেবার চেষ্টা না করে দলকে দল পগার পার হয়ে গেল। এও একটা রহস্য বটে। রহস্য না হাতি? কেশবের স্ত্রী মুখ ঘুরিয়ে বলল, না পালালে দেখতে কখনো ওই তোমার ভাইপোটি তোমার বুকে ছুরি বসিয়ে দিত। দেখো না, আসুক না পুলিশ। দলের সর্দারকে যখন চিনতে পেরেছি তখন আর ভাবনা নেই। সকালবেলা যথা সময়ে পুলিশ এলো। কেশব মনীন্দ্রের নাম ধাম জ্ঞাতি গোষ্ঠী সব পরিচয় দিয়ে হঠাৎ বেদনায় উচ্ছ্বাসিত হয়ে উঠল। কি দারুণ অকৃতজ্ঞ ভাবুন! আমি তাকে ছেলেবেলা থেকে মানুষ করেছিলুম, আর সে এসেছিল আমার বুকে ছুরি বসাতে। তাকে দিলুম আশ্রয়, আর তার কিনা এই ছিল মতলব। কেশবের স্ত্রী ঘর থেকে মুখ ঝামটা দিয়ে উঠল, আমি তো তখনই বলেছিলুম ডাকাতদের সর্দার ও 10টি বছর জেল চাই দারোগা বাবু। হাড়ে হাড়ে শয়তান, নইলে কোনোদিন কেউ খুড়োর বুকে ছুরি তুলতে পারে? হ্যাঁ, ওই ছুরি প্রায় বুকে বসাচ্ছিল আর কি। আর 1 ইঞ্চি নামলেই সাবার। ভাবতেই গায়ে কাঁটা দিচ্ছে। দারোগাবাবু জিজ্ঞাসা করলেন, আপনি কি করলেন? কেশব লাফিয়ে উঠল, বন্দুক, আমার বন্দুক আছে না?
খপ করে তাই উঁচিয়ে ধরলুম। ভয়ে সে চেঁচিয়ে উঠল, মুখ থেকে মুখোশ খুলে গেল। দেখলুম অষ্টমনীন্দ্র ব্যান্ডেলে সে কাজ করে, আমার আপন ভাইপো। রাতে যে ঘরে লণ্ঠন জ্বালিয়ে রাখি, চিনতে দেরি হবে কেন? তারপর ছুট দিল লম্বা। যা ছিল যন্ত্রপাতি সব গেল ফেলে। কেশব গর্বের টকবক করে উঠল। বন্দুকের সঙ্গে পারবে কেন? ঘোড়াটা টিপতে গেলুম দারোগা বাবু, পারলুম না। শত হলেও তো নিজের বংশধরের রক্তপাত। কেশবের স্ত্রী ঘর থেকে খেকিয়ে উঠল, বাহ, আমি তো বারণ করলুম বন্দুক ছুটতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেশব মুখ কাচুমাচু করে বললে, বলার তো আর অপেক্ষা রাখে না, ওর পরামর্শ শুনেই আমাকে কাজ করতে হয়। দারোগা বাবু বললেন, কিছু নিতে পারিনি তো? নেবে? কেশব বুক চিতিয়ে দাঁড়ালো, নিক না দেখি না। কতখানি বুকের পাটা। দারোগা বাবু যন্ত্রপাতি সব কুড়িয়ে নিলেন, থানায় জমা দিতে বললেন। ওদের সহজেই ধরে ফেলতে পারবো, অনেক সব ক্লু পেয়ে গেলাম। এর আগে কোথাও একটা পায়ের দাগ পর্যন্ত পাওয়া যায়নি, অথচ বন্দুক সব বাড়িতেই তো ছিল। কেশব অহংকারে স্ফীত হয়ে বললে, বন্দুক থাকলেই তো চলে না, তাকে বাগিয়ে ধরবার কায়দা জানা চাই। দারোগা বাবু যাবার আগে বললেন, এ গ্যাং ধরতে পারলে দেশের একটা খুব স্থায়ী উপকার করা হবে। কেশব বাবু, আপনার সাহস ও কৌশলকে আমরা পুরস্কৃত করতে পারলে আমরা খুশি হব। আপনার ভাইপোর খোঁজে আজই আমরা ব্যান্ডেলে লোক পাঠাচ্ছি। আর এই যে এক পাটি জুতো দেখছেন, তা থেকে এর মালিককে খুঁজে পেতে আমাদের দেরি হবে না। আবার রাত এলো ঘনিয়ে। আজকের আর বৃষ্টি নয়, ফুটফুট করছে জ্যোৎস্না, দিয়েছে এলোমেলো হাওয়া। লণ্ঠন নিভিয়ে কেশব বাইরের ঘরে তার মশারির মধ্যে এসে ঢুকল। চারিদিক ভালো করে গুঁজে সে নিশ্চিন্ত হয়ে শুয়ে পড়ল। হঠাৎ দেখতে পেল মশারির ভিতর ঠিক তার গলার উপর কার একটা হাত। তেমনি রোগা, সিটি, লিকলিকি, আঙ্গুলগুলি সাপের মতো পিছল, আঁকা বাঁকা। আঙ্গুলগুলি তার গলার উপর আলগুচে সুড়সুড়ি দিচ্ছে। প্রাণপণে চোখ বুজে সমস্ত শরীর কঠিন করে কেশব চেঁচিয়ে উঠল, কে? মশারির বাইরে থেকে স্পষ্ট উত্তর এলো, আমি চিনতে পারছেন না, এই দেখুন কবজির দাগ। কেশব ভয়ে ভয়ে চোখ মেলল। মশারির বাইরে কারোর কোনো অস্তিত্বের আভাস নেই। বন্দুক, আমার বন্দুক! কেশব ধড়মড় করে উঠে বসলো। নামতে গেল খাট থেকে। মশারি তুলতে যাবে, অমনি আবার তার বুকের উপর সেই হাতটা লোলুপ হয়ে উঠল। কে বললে আমি আপনাকে খুন করতে এসেছিলাম? না, আমি খুব অকৃতজ্ঞ। স্পষ্ট পরিচিত গত রাত্রির কণ্ঠস্বর। কিন্তু চোখ কচলে কেশব চেয়ে দেখল ঘরের বাইরে ঝিমঝিম করছে শূন্যতা। বন্দুক, আমার বন্দুক নিয়ে এসো শিগগির। কেশব স্থলিত পায়ে নিচে নেমে এলো, ছুটে গেল দরজার দিকে। পা দুটো নিমেষে পাথর হয়ে গেল। দরজার কাছে একটা চেয়ার টেনে মনি গা এলিয়ে বসে আছে। এ কি মনি যে, তুমি কোত্থেকে? কেশব একেবারে বসে পড়ল। মনি নির্লিপ্ত গলায় বললে, কাল যেখান থেকে এসেছিলাম। কি মনে করে এসেছো জিজ্ঞেস করতে পারি? ধরা দিতে এসেছি। আপনি থাকতে পুলিশ কেন আর কষ্ট করে ধরে বলুন? পুরস্কারটা আপনারই হোক। আহা, সে কি কথা! তুমি আমার ভাইপো, তোমাকে ধরে দেবো কি? বসো, তোমার খুড়িমাকে ডেকে আনি। কেশব ভিতরে চলে যাচ্ছিল। দরজার উপর আবার সেই হাত ঝুলছে। বন্দুক আনতে যাচ্ছেন? মনি হেসে উঠল। তার আর দরকার নেই, বন্দুকে আমার কিছু করতে পারবে না। বসুন, একটা কথা বলি। কেশব কাঁপতে কাঁপতে বললে, কি?
কাল আমি ডাকাতদের তাড়িয়ে দিয়েছিলুম, আপনি আমাকে মানুষ করেছিলেন, সে কথা আমি ভুলিনি। কিন্তু কি করে তাড়ালে? কেশব ভয়ে একেবারে ছাই হয়ে গেছে। আমি যে ম্যাজিক জানি। মনি তেমনি অনর্গল হেসে উঠল। সেই ম্যাজিক দেখাতেই তারা চম্পট দিলে। দেখবেন সেই ম্যাজিক। দেয়ালের দিকে কেশব তার দৃষ্টিহীন শূন্য চোখ দুটো তীক্ষ্ণ করে তুলল। হঠাৎ সমস্ত দেয়াল ছাদ বিদীর্ণ করে কেশবের গলা থেকে প্রবল একটা চিৎকার বেরুলো। মনি চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়েছে। তার মাংসলো মূর্তিটা ধীরে ধীরে শুকনো সাদা কঠিন উলঙ্গ কঙ্কালে রূপান্তরিত হয়ে যাচ্ছে। পা, হাত, দাঁত খুলি এক একটা করে মাংসপিণ্ড ঝরে পড়ছে, আর তার স্বর হয়ে আসছে অস্পষ্টতর। আমি আপনাকে এমন একটা উপকার করলুম, আর আপনি দিলেন আমাকে এই অকৃতজ্ঞতার অপবাদ। ডাকুন খুড়িমাকে। দূর থেকে হাওয়ার একটা হাসির আড়লন শোনা গেল। দেখে যান আমার এই ডিং ডিঙে দুর্বল দেহ কি ভয়ঙ্কর শক্তি ধরে। দেখে যান আমি সত্যি ডাকাতে তাড়াতে পারি কিনা। হাওয়ায় সেই খণ্ড খণ্ড সাদা হাড়গুলি হাহাকার করে উঠল। শিগগিরই পুলিশের রিপোর্ট পাওয়া গেল। অবশ্যই ফেলে যাওয়া নিদর্শনগুলি থেকে ডাকাত দল ধরা পড়েছে বটে, কিন্তু কোথায় তাদের সর্দার? মনিন্দের খোঁজ পাওয়া গেল না। সে পলাতক, পৃথিবী থেকে পলাতক। ব্যান্ডেল স্টেশন ছাড়িয়ে হঠাৎ এক রাত্রে লাইন পেরোতে ট্রেনে সে কাটা পড়েছে, কিন্তু তা নাকি ঘটনার কদিন আগে। খবর পেয়ে কেশব আর তার স্ত্রী গলা ছেড়ে কাঁদতে বসল। অবাক হয়ে চেয়ে দেখল চোখে আর এক ফোঁটা কান্না নেই। সে কাটা হাতটা তাদের চোখের জল মুছিয়ে দিতে এগিয়ে এসেছে। কাঁদতেও বসেও বিড়ম্বনা। আজকের ভূতের গল্পটি এখানেই শেষ হলো। কেমন লাগলো বন্ধুরা? কমেন্টসের মাধ্যমে অবশ্যই জানাচ্ছেন তো। আর গল্প মালিকাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে গল্প মালিকার পাশে থাকছেন, এই আশা নিয়েই আজকের আমাদের ভিডিও শেষ করলাম। আবার পরবর্তী ভিডিওতে আমাদের দেখা হবে। ততদিন সুস্থ থাকুন।